চলে এলাম মেধাবীর সুপারনোভা অ্যাপ থেকে ফাইনাল এক্সাম ক্র্যাশ কোর্সের ষষ্ঠ শ্রেণীর গণিত ক্লাসে। আজকের ক্লাসে থাকছে অধ্যায় 6 দৈর্ঘ্যমাপী, অধ্যায় 7 বীজগাণিতিক রাশির জগৎ। তোমাদের যে কোনো জিজ্ঞাসায় আমাদের হটলাইন নাম্বারটিতে কল করতে পারো। এছাড়া আছে ফেসবুক পেজ মেধাবীর সুপারনোভা। তো ক্লাসে চলে যাচ্ছি। মেধাবীর সুপারনোভা অ্যাপ থেকে দৈর্ঘ্যমাপী অধ্যায়টিতে চলে যাচ্ছি ষষ্ঠ শ্রেণীর গণিত বই থেকে। এখানে টপিকগুলো রয়েছে এবং টপিকের সাথে অ্যানিমেটেড ভিডিও লিংক করা আছে। প্রথম টপিক হচ্ছে দৈর্ঘ্যের একক, এরপর হলো দৈর্ঘ্যের পরিমাপ। দৈর্ঘ্য সম্পর্কে ধারণা নেওয়ার জন্য আমরা অ্যানিমেটেড ভিডিওটি দেখে আসব। দৈর্ঘ্যের একক দৈনন্দিন জীবনের প্রায় প্রতিটি কাজের সাথেই আমাদের মাপযোগ করতে হয়। তোমরা বাজারে গিয়ে যখন প্রয়োজনীয় বিভিন্ন জিনিস যেমন চাল, ডাল, তেল, লবণ, চিনি, রশি, বৈদ্যুতিক তার ইত্যাদি ক্রয় করো, তখন দোকানদার তোমার চাহিদা মতো জিনিসগুলো মেপে দেন। আর এই মাপযোগের বিষয়টাকেই আমরা পরিমাপ বলে থাকি। তোমরা খেয়াল করে দেখবে যে দোকানদার সকল ধরনের জিনিসপত্র একভাবে মাপেন না। যেমন চাল ডাল মাপার ক্ষেত্রে যে যন্ত্র ব্যবহার করেন, দড়ি বা বৈদ্যুতিক তার মাপার সময় ওই যন্ত্রটি ব্যবহার করেন না। আর এই সকল আদর্শ পরিমাণের সাথে তুলনা করেই আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন রকম জিনিস পরিমাপ করে থাকি। এই আদর্শ পরিমাণটি একক নামে পরিচিত। দৈনন্দিন কাজকর্ম ও ব্যবসা বাণিজ্যের কারণে প্রাচীনকাল থেকেই পরিমাপের প্রচলন ছিল। এই পরিমাপের জন্য বিভিন্ন রাশি স্থানীয় বা এলাকা ভিত্তিক বহু একক প্রচলিত ছিল। যেমন কিছুকাল পূর্বেও আমাদের দেশে ভরের একক হিসেবে মণ, সের, ছটাক, তোলা ইত্যাদি প্রচলিত ছিল। আবার দূরত্ব নির্দেশের একক হিসেবে মাইল কিংবা দৈর্ঘ্যের জন্য গজ, ফুট, ইঞ্চি ইত্যাদি এখনো প্রচলিত আছে। বিভিন্ন দেশে পরিমাপের জন্য বিভিন্ন পরিমাপ পদ্ধতি প্রচলিত থাকায় বৈজ্ঞানিক তথ্যের আদান প্রদান ও আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্যে নানা সমস্যার সৃষ্টি হতে থাকে। এই কারণেই সারা বিশ্বে পরিমাপের একই রকম আদর্শের প্রয়োজন পড়ে। এ থেকে 1960 সালে গোটা বিশ্বের বিভিন্ন রাশির এই একই রকম একক চালু করার সিদ্ধান্ত হয়। এককের এই পদ্ধতিকে বলা হয় এককের আন্তর্জাতিক পদ্ধতি বা ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটস, সংক্ষেপে এসআই। এখন আমরা দৈর্ঘ্য পরিমাপের একক নিয়ে আলোচনা করব। দৈর্ঘ্য পরিমাপের প্রচলিত পদ্ধতি দুইটি, ব্রিটিশ পদ্ধতি ও মেট্রিক পদ্ধতি। ব্রিটিশ পদ্ধতিতে দৈর্ঘ্য পরিমাপের একক হিসেবে গজ, ফুট, ইঞ্চি চালু আছে। তবে বর্তমানে পৃথিবীতে অধিকাংশ দেশে দৈর্ঘ্যের পরিমাপে ব্যবহৃত হচ্ছে মেট্রিক পদ্ধতি। এই পদ্ধতিতে দৈর্ঘ্য পরিমাপের একক হিসেবে মিটার, সেন্টিমিটার, কিলোমিটার চালু রয়েছে। এই মিটার, সেন্টিমিটার ও কিলোমিটারের মধ্যে একটি সম্পর্ক আছে। এই সিঁড়ির ধাপগুলো লক্ষ্য করো। এখানে 7টি একক আছে: মিলিমিটার, সেন্টিমিটার, ডেসিমিটার, মিটার, ডেকামিটার, হেক্টামিটার ও কিলোমিটার। এখানে সবচেয়ে বড় একক হলো কিলোমিটার, তারপর হেক্টামিটার, তারপর ডেকামিটার। এভাবে সবচেয়ে ছোট একক হলো মিলিমিটার। যে কোনো বড় একক থেকে ছোট এককে যেতে হলে তোমাকে প্রতিটি ধাপের জন্য 10 গুণ করতে হবে। যেমন সেন্টিমিটারকে মিলিমিটারে রূপান্তর করতে হলে সেন্টিমিটারকে 10 দ্বারা গুণ করতে হবে। আবার ডেসিমিটারকে সেন্টিমিটারে রূপান্তর করতে হলে ডেসিমিটারকে 10 দ্বারা গুণ করতে হবে। তাহলে এখন বলো তো, মিটারকে সেন্টিমিটারে রূপান্তর করতে হলে কি করতে হবে? প্রথমে মিটারের সাথে 10 গুণ করে ডেসিমিটারে, তারপর ডেসিমিটারের সাথে 10 গুণ করে সেন্টিমিটারে রূপান্তর করতে হবে। অথবা আমরা একেবারে মিটারের সাথে 100 গুণ করলেই সেন্টিমিটার পেয়ে যাব। এভাবেই কিলোমিটারকে মিটারে রূপান্তর করতে হলে কিলোমিটারকে 10 গুণ 10 গুণ 10 অর্থাৎ 1000 দ্বারা গুণ করতে হবে। আবার তুমি ছোট একক থেকে বড় এককে যেতে চাইলে তোমাকে প্রতিটি ধাপের জন্য 10 দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমরা মিটারকে কিলোমিটারে রূপান্তর করতে চাইলে মিটারকে 1000 দ্বারা ভাগ করতে হবে। আর সেন্টিমিটারকে মিটারে রূপান্তর করতে হলে 100 দ্বারা ভাগ করতে হবে।
বাংলাদেশে 1 জুলাই 1982 সাল থেকে ম্যাট্রিক পদ্ধতি প্রবর্তন করা হয়। প্রায় 200 বছর গবেষণা করে বিজ্ঞানীগণ 1983 সালে মিটারকে সংজ্ঞায়িত করেন। 1 সেকেন্ডের 29,92,92,458 ভাগের 1 ভাগ সময়ে আলো যতটুকু দৈর্ঘ্য ভ্রমণ করতে পারে সেটি হলো 1 মিটার। ভিডিওটি থেকে আমরা দৈর্ঘ্যের ধারণা পেলাম, আর এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্নোত্তরগুলো পড়ে নিব। এখান থেকে এমসিকিউ আসতে পারে, যেমন 1 সেকেন্ডের এত ভাগের 1 ভাগ সময়ে আলো যতটুকু দৈর্ঘ্য ভ্রমণ করতে পারে সেটি হলো 1 মিটার। তাহলে 1 মিটার কি সেটা আমরা জানলাম। এরপর হচ্ছে 1960 সালে গোটা বিশ্বে বিভিন্ন রাশির একই রকম একক চালু করার সিদ্ধান্ত হয়, যাকে বলা হয় আন্তর্জাতিক পদ্ধতি বা ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটস, সংক্ষেপে এসআই। এখানে একটি পিডিএফ সলিউশন দেওয়া আছে ছক পূরণের, সেখান থেকে তোমরা ধারণা নিতে পারো কিভাবে ছক পূরণ করবে। এরপর দৈর্ঘ্যের পরিমাপ। দৈর্ঘ্যের পরিমাপের জন্য 2টি পদ্ধতি প্রচলিত, ব্রিটিশ পদ্ধতি ও মেট্রিক পদ্ধতি। আমরা জেনে আসবো এই ভিডিওটি থেকে। আমরা বাজারে গিয়ে কাপড়, বৈদ্যুতিক তার, রশি ইত্যাদি কিনে থাকি। একটা নির্দিষ্ট মাপের দৈর্ঘ্যের সাথে তুলনা করে এগুলো ক্রয় বিক্রয় হয়। বাড়ি হতে স্কুল, বাজার বা স্টেশন কত দূর তাও আমাদের জানার প্রয়োজন হয়। এই দূরত্ব আমরা ওই নির্দিষ্ট মাপের দৈর্ঘ্যের সাথে তুলনা করে বের করি। এই দৈর্ঘ্যকে পরিমাপের একক বলা হয়। দৈর্ঘ্য পরিমাপের জন্য 2টি পদ্ধতি প্রচলিত, যথা 1 ব্রিটিশ পদ্ধতি ও 2 ম্যাট্রিক পদ্ধতি। 1 ব্রিটিশ পদ্ধতি। ব্রিটিশ পদ্ধতিতে দৈর্ঘ্য পরিমাপের একক হিসেবে গজ, ফুট, ইঞ্চি চালু আছে। বর্তমানে পৃথিবীতে অধিকাংশ দেশে দৈর্ঘ্য পরিমাপে ব্যবহৃত হচ্ছে ম্যাট্রিক পদ্ধতি। ম্যাট্রিক পদ্ধতিতে দৈর্ঘ্য পরিমাপের একক হিসেবে মিটার, সেন্টিমিটার, কিলোমিটার চালু রয়েছে। পৃথিবীর উত্তর মেরু থেকে ফ্রান্সের রাজধানী প্যারিসের দ্রাঘিমা বরাবর বিষুবরেখা পর্যন্ত দৈর্ঘ্যের কোটি ভাগের 1 ভাগকে 1 মিটার হিসেবে গণ্য করা হয়। ম্যাট্রিক পদ্ধতিতে দৈর্ঘ্য পরিমাপের একক হচ্ছে মিটার। 1 মিটার সমান উত্তর মেরু থেকে বিষুবরেখা পর্যন্ত মোট দূরত্বের 1 কোটি ভাগের 1 ভাগ। প্লাটিনাম ও ইরিডিয়াম ধাতুর সংমিশ্রণে তৈরি মিটারের আসল নমুনাটি দৈর্ঘ্য পরিমাপের এককটি পৃথিবীর সব দেশের জন্য আদর্শ বা স্ট্যান্ডার্ড রূপে গণ্য করা হয়। এটি ফ্রান্সের জাদুঘরে সংরক্ষিত রয়েছে। বিভিন্ন দেশের প্রয়োজনে আদর্শ নমুনাটি তৈরি করে নেওয়া হয়। লক্ষ্য করি 1982 সাল থেকে বাংলাদেশের সর্বত্রই দৈর্ঘ্য মাপার জন্য, ওজন নির্ণয়ের জন্য এবং তরল পদার্থের আয়তন পরিমাপের জন্য আন্তর্জাতিক আদর্শমান বা সিস্টেম অফ ইন্টারন্যাশনাল ইউনিট এসআই গ্রহণ করা হয়েছে। দৈর্ঘ্য পরিমাপের এককাবলী। মেট্রিক পদ্ধতি, ব্রিটিশ পদ্ধতি। মেট্রিক পদ্ধতি 10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার সমান 1 ডেসিমিটার, 10 ডেসিমিটার সমান 1 মিটার, 10 মিটার সমান 1 ডেকামিটার, 10 ডেকামিটার সমান 1 হেক্টোমিটার, 10 হেক্টোমিটার সমান 1 কিলোমিটার। ব্রিটিশ পদ্ধতি 12 ইঞ্চি সমান 1 ফুট, 3 ফুট সমান 1 গজ, 1760 গজ সমান 1 মাইল। মেট্রিক ও ব্রিটিশ পরিমাপের সম্পর্ক। 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার প্রায়। 1 মাইল সমান 1.61 কিলোমিটার প্রায়। 1 মিটার সমান 39.37 ইঞ্চি প্রায়। 1 কিলোমিটার সমান 0.62 মাইল প্রায়। ভিডিও থেকে আমরা দৈর্ঘ্যের ধারণা পাই, পরিমাপের পদ্ধতি ও দৈর্ঘ্য পরিমাপের এককগুলো জানতে পারি, কিভাবে ব্যবহার করতে হয় তাও জানবো। তো এখানে আমরা একটু যদি দেখি, এখানে রয়েছে একক রূপান্তরের সিঁড়ি। এগুলোকে আমাকে একটু মনে রাখতে হবে। এভাবে মিটারগুলো বাদ দিয়ে দিই, তাহলে
মনে রাখার উপায় হচ্ছে প্রথমে সবচেয়ে বড় একক হলো কিলো, তাহলে কি এভাবে মনে রাখবো, কিলো, হেক্টর, ডেকা, ডেসি, সেন্টি, মিলি। এরপরও আরো আছে কিন্তু সেগুলো তোমাদের এখন জানতে হবে না, মাইক্রো আছে। আচ্ছা, তাহলে কিলো, হেক্টর, ডেকা, ডেসি, সেন্টি, মিলি, মিলি পর্যন্ত জানতে হবে। আর প্রতিটার একটা ডিফারেন্স আছে, সেগুলো দেখব। যেমন এদের সম্পর্কগুলো এমন যে 10 মিলিমিটারে 1 সেন্টিমিটার, এরপর আবারও 10 সেন্টিমিটারে 1 ডেসিমিটার, এরপর আবারও 10 ডেসিমিটারে 1 মিটার বলতে পারি। এভাবে 10 10 করে বাড়ছে, আবার 10 মিটারে হচ্ছে 1 ডেকামিটার। এভাবে আমরা এগুলোকে মনে রাখলেই বলতে পারবো কত মিটারে কত ডেসিমিটার হবে, কত সেন্টিমিটার হবে, কত মিলিমিটার হবে, সেই ম্যাথগুলো আমরা করে ফেলতে পারবো। এরপর আবার 10 ডেকামিটারে 1 হেক্টোমিটার, তারপর আবার হচ্ছে 10 হেক্টোমিটারে হচ্ছে 1 কিলোমিটার। তো এইভাবে আমরা জাস্ট মনে রাখবো প্রথম থেকে কিলো, হেক্টো, ডেকা, ডেসি, সেন্টি, মিলি, এরপর আছে মাইক্রো, ন্যানো, পিকো, ফেমটো, অটো। তো ওগুলো আমাদেরকে জানতে হবে না এখন, আপাতত এগুলো জানলে আমরা ব্যবহার করে রূপান্তর করতে পারবো দৈর্ঘ্যের। আচ্ছা, তাহলে আমরা এখন একটু অনুশীলনীতে চলে যাব, সেখান থেকে আমরা পরিমাপের চেষ্টা করব। এগুলোর সমাধানগুলো আমরা একটু দেখব। এখানে অনেকগুলো ম্যাথ রয়েছে, তো আমরা দেখব কিভাবে পরিমাপ করতে হয়। তো এখানে আমরা প্রথমে স্কেলটি দেখব। স্কেলে এখান থেকে এই পর্যন্ত মোট 10টি ঘর করা আছে ছোট ছোট। তো ছোট ঘরগুলো হলো যেমন এই যে এগুলো হলো এক একটি মিলিমিটার, আর বড় দাগগুলো হলো সেন্টিমিটার নির্দেশ করে। তো এখান থেকে আমরা যদি দেখি পুরো স্কেলটি এখান থেকে এই পর্যন্ত এখানে শেষ হয়েছে 15 সেন্টিমিটার। আর যদি আমরা এখান থেকে দেখি এই পর্যন্ত হচ্ছে 1 সেন্টিমিটার, তাহলে এটা একটু বড় হবে আর কি, তো 1 সেন্টিমিটার। এবার আমরা যদি দেখি পেন্সিলটি এই পর্যন্ত এসেছে, এখান থেকে শুরু হয়েছে। তো পেন্সিলটি শুরু হয়েছে কত থেকে? এখান থেকে সম্ভবত 2 এর পরে 5 এর পরে 3 ঘর গিয়েছে, তাহলে এটি হবে 2 সেন্টিমিটার, আর হচ্ছে 5 এর পর 3 মানে কি 8, তাহলে 2.8 সেন্টিমিটার বলতে পারি। আর পেন্সিলটি শেষ হয়েছে কোথায় দেখতে পাচ্ছি বরাবর 12 সেন্টিমিটারে। তাহলে পেন্সিলটির দৈর্ঘ্য নিশ্চয়ই 12 সেন্টিমিটার না, কারণ 12 সেন্টিমিটার এখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত। পেন্সিলটি শুরু হয়েছে এখান থেকে, তার মানে তার দৈর্ঘ্য হবে এখান থেকে। তাহলে আমি কিভাবে পাবো এইটুকু অংশ? এই অংশটুকু আমাদেরকে হিসাব করতে হবে। এটা কিভাবে পাবো? এটাকে আমার অবশ্যই শেষ প্রান্ত থেকে এই শুরুর প্রান্ত মানে এইটুকু বাদ দিলে আমি পেন্সিলের দৈর্ঘ্য পাবো। তাহলে আমি বিয়োগ করব। কি করছি তাহলে? আমি করব 12 থেকে এই 2.8 সেন্টিমিটার বিয়োগ করে পাচ্ছি 9.2 সেন্টিমিটার, যেটা হচ্ছে আমার পেন্সিলের দৈর্ঘ্য 9.2 সেন্টিমিটার। অর্থাৎ দৈর্ঘ্য মাপার দাগ কাটা স্কেলটির 1 ঘর সমান 1 মিলিমিটার, আর ক্ষুদ্রতম 10 ঘর সমান 10 মিলিমিটার, যেটাকে বলে 1 সেন্টিমিটার। এই 10 ঘর যে এই পর্যন্ত 10 ঘর, আবার এখান থেকে এই পর্যন্ত 10 ঘর, এগুলো হচ্ছে এক একটি সেন্টিমিটার বাড়ছে। আচ্ছা, এরপর যদি দেখি, এবার আমরা তো সেন্টিমিটারে কনভার্ট করলাম, এরপর এই সেন্টিমিটারকে আমাদেরকে মিলিমিটারে নিতে হবে। মিলিমিটারে নিলে কি হবে? মিলিমিটারে পেন্সিলটির দৈর্ঘ্য হবে 9.2 গুণন 10 মিলিমিটার। কারণ কি? আমরা জানি 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। তাহলে আমি যদি সেন্টিমিটার থেকে মিলিমিটারে যেতে চাই, তার মানে আমাকে গুণ করতে হবে। আমরা বড় একক থেকে ছোট এককে যেতে হলে গুণ করব, আর ছোট একক থেকে যদি বড় এককে যেতে চাই তবে ভাগ করব। যেমন এখানে কে বড়? সেন্টি বড়। আমরা সিরিয়ালটি পড়েছিলাম, কিলো,
হেক্টর, ডেকা, ডেসি, সেন্টি, মিলি। সেন্টি হলো উপরে ছিল আমাদের সিঁড়ির, তাহলে সেন্টি থেকে আমি যদি মিলিতে যেতে চাই আমি কি করব? গুণ করব। তাই হচ্ছে গুণ করছি। তাহলে এই ট্রিকটা আমাদের মনে রাখতে হবে, কখন গুণ করব আর কখন ভাগ করব। যখন উপরের ধাপ থেকে নিচের ধাপে আসব গুণ করব, আর যখন নিচের ধাপ থেকে উপরের ধাপে যাব ভাগ করব। তাহলে এক্ষেত্রে আমি গুণ করছি, গুণ করে পাচ্ছি 9.2 গুণন 10 সমান হচ্ছে 92 মিলিমিটার। তাহলে পেন্সিলটির দৈর্ঘ্য হলো কি 92 মিলিমিটার বা 9.2 সেন্টিমিটার। এরপরে আরেকটি গিটার আছে, এবার গিটারের দৈর্ঘ্যটি নির্ণয় করতে হবে। তো গিটারটি কোন পর্যন্ত আছে? গিটারের স্কেলটা আবার একটু ডিফারেন্ট, এটা আগে দেখতে হবে। এখানে কি হয়েছে? দৈর্ঘ্য মাপার দাগ কাটা স্কেলটির ক্ষুদ্রতম 5 ঘর সমান 10 সেন্টিমিটার এখানে দেখতে পাচ্ছি। এই যে এখানে কিন্তু দাগ রয়েছে 5টি, কিন্তু কি হচ্ছে? সেন্টিমিটার চেঞ্জ হচ্ছে কি 150 থেকে 160। এই যে এখান থেকেও যদি দেখি 0 থেকে 10 পর্যন্ত এসেছে, কিন্তু এখানে দাগ মাত্র 5টি, আর এটা সেন্টিমিটার স্কেল। সো এখানে তাহলে বলতে পারি 5টি দাগ সমান, মানে ক্ষুদ্রতম 5 ঘর সমান 10 সেন্টিমিটার। তাহলে 1 ঘর সমান কত হবে? 1 ঘর তাহলে 2 করে হবে, তাই না? 2, তাহলে 1 ঘর হলো 2 সেন্টিমিটার। তাহলে এই যে এভাবে বের করা যায়, ক্ষুদ্রতম 1 ঘর সমান 2 সেন্টিমিটার। আচ্ছা, তাহলে এবার দেখব শুরুর প্রান্ত হচ্ছে 0-তে আর শেষ হয়েছে 70-র আশেপাশে। এবার দাগগুলো যদি কাউন্ট করি কি হবে? কয়টি দাগ? 5টি দাগ এই পর্যন্ত, 10টি, 15, 20, 25, 30, 35, এখানে 35-এর পরে আরও একটি দাগ অতিক্রম করেছি এই দাগ বরাবর। তাহলে 36টি দাগ অতিক্রম করেছে। 36টি দাগে কত সেন্টিমিটার দেখতে পাচ্ছি? দেখে বুঝতে পারছি যে আমরা 70 প্লাস এখানে এক দাগ সমান যেহেতু 2 সেন্টিমিটার, তাহলে নিশ্চয়ই 72 সেন্টিমিটার হবে দৈর্ঘ্য। আর যেহেতু এটা স্কেলের শুরু থেকে শুরু করেছে দৈর্ঘ্য, তাহলে শেষ হয়েছে 72 সেন্টিমিটারে, তার মানে এর দৈর্ঘ্য হলো 72 সেন্টিমিটার। আর একে যদি আমরা ক্যালকুলেট করে বের করি তাহলে এরকম হবে, গিটারটির দৈর্ঘ্য 36 ঘর যেহেতু গিয়েছে, 36 গুণন 2, কারণ আমরা জানি কি 1 ঘর সমান 2 সেন্টিমিটার, তাহলে 36 গুণন 2, তাহলে পাচ্ছি 72 সেন্টিমিটার। ক্যালকুলেশনে এভাবে আসবে, আর দেখে যদি কাউন্ট করতে চাই বলে দিলাম। এরপর 1 মিটার সমান, একে আবার আমাদের কিসে কনভার্ট করতে হবে? মিটারে কনভার্ট করতে হবে। তাহলে কি মিটার কোথায়? সেন্টিমিটার বড় নাকি মিটার বড়? ওই ধাপ অনুযায়ী কে? সেন্টিমিটার উপরে, তাই না? আবার মনে করি কিলো, হেক্টর, ডেকা, ডেসি, সেন্টি, মিলি। তাহলে আমরা জানি কি? আমরা জানি 100 সেন্টিমিটারে 1 মিটার। তাহলে কি হবে? 100 সেন্টিমিটারে 1 মিটার হলে আমরা কি সেন্টিমিটার থেকে মিটারে যাব? কে বড়? মিটার বড়। মিটারে বড় যেহেতু, তাহলে আমরা কি জানি? উপর থেকে নিচে আসতে হলে গুণ করতে হবে, আর নিচ থেকে উপরে যেতে হলে ভাগ করতে হবে। তাহলে আমরা ভাগ করব। তাহলে কাকে দিয়ে ভাগ করব? সেন্টিমিটার, যেহেতু 100 সেন্টিমিটারে 1 মিটার, তাহলে আমরা 100 দিয়ে ভাগ করে দেখব কত মিটার হয়। তাহলে 72 সেন্টিমিটার ছিল, একে আমরা 100 দ্বারা ভাগ করে পেলাম 0.72 মিটার। এভাবে আমরা দৈর্ঘ্য পরিমাপ করতে পারি। তাহলে আমাদের জন্য এই সিঁড়িটা মনে রাখা জরুরি। শুধুমাত্র এই সিঁড়ি আর এই ভ্যালুগুলো মনে রাখতে পারলেই আমরা দৈর্ঘ্য পরিমাপ করতে পারবো এবং পরিমাপের একক পরিবর্তন করতে পারবো। মিটার থেকে সেন্টিমিটারে যেতে পারবো, মিলিমিটার থেকে ডেসিমিটারে যেতে পারবো, মিটার থেকে হেক্টোমিটারে যেতে পারবো, আবার মিটার থেকে সেন্টিমিটারে যেতে পারবো। এভাবে আমরা একক পরিবর্তন করতে পারবো। আচ্ছা, এরপর যদি আসি 3 নাম্বার ও 1, 2 এর মতোই 4-এ যদি আসি, 4 নাম্বারে কি হয়েছে? বিভিন্ন শিক্ষার্থীর অতিক্রান্ত দূরত্ব দেয়া আছে, এগুলোকে মিটারে দেয়া আছে। অতিক্রান্ত দূরত্বগুলোকে সেন্টিমিটারে প্রকাশ করো। আমরা সেন্টিমিটারে প্রকাশ করতে পারবো, এগুলো মিটারে দেয়া আছে। তাহলে সেন্টিমিটারে নিতে হলে কি করতে হবে? প্রতিটি দৈর্ঘ্যকে, যেমন প্রথমটি আছে 3.50 মিটার, একে আমরা সেন্টিমিটারে প্রকাশ করব যেহেতু, তাহলে কি করব? 100 দ্বারা গুণ করব, কারণ আমরা কি জানি 100 সেন্টিমিটারে 1 মিটার। তাহলে মিটার থেকে সেন্টিমিটারে যাব। মিটার কি এখানে দেখতে পাচ্ছি, মিটার কে বড় না ছোট?
মিটার বড়, তাহলে আমরা উপর থেকে নিচে আসলে কি করি, গুণ করি, আর নিচ থেকে উপরে গেলে ভাগ করি, তাই না? তো তাহলে আমরা কি করব এখানে, তাহলে 10 10 করে 100 দ্বারা কি করব, গুণ করব। এখানে 10 এখানে 10, অর্থাৎ 10 সেন্টিমিটারে 1 ডেসিমিটার, আবার 10 ডেসিমিটারে 1 মিটার। এটাকে যদি ভেঙে দেখি, আচ্ছা এভাবে আর কি 100 হয়। কিভাবে হয়, 10 সেন্টিমিটারে 1 ডেসিমিটার, এরপর আবার 10 ডেসিমিটারে 1 মিটার। তো এভাবে 100 হয়। তাহলে 100 সেন্টিমিটারে 1 মিটার। এই জন্য আমরা মিটারকে যখন সেন্টিমিটারে কনভার্ট করব, আমরা কি করব, গুণ করব। কত দ্বারা, 100 দ্বারা। তাহলে এই 3.50 কে গুণ করব 100 দ্বারা। গুণ করলে যা পাবো সেটাই হলো সেন্টিমিটার। এরপর কোন তিনজন শিক্ষার্থী বিজয় মঞ্চের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানে দাঁড়িয়ে জাতীয় পতাকে সম্মান প্রদর্শন করবে? আমরা জানি কি 1 2 3 তে কারা দাঁড়ায়, যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হয়। তো এখানে কারা দাঁড়াবে, যার অতিক্রান্ত দূরত্ব বেশি। তাহলে এখানে সবচেয়ে বেশি কার, সবচেয়ে বেশি দেখতে পাচ্ছি 4.50। এরপর 4.05, এরপর 3.80, এগুলো হলো মিটার। হ্যাঁ, মিটারে আছে। তো যে হচ্ছে বেশি দূরত্ব অতিক্রম করেছে সে প্রথমে দাঁড়াবে, তারপর দ্বিতীয়তে দাঁড়াবে, তারপর থার্ডে দাঁড়াবে। এইভাবে বাকি ম্যাথগুলো তোমরা নিজেরা চেষ্টা করবে। এরপর আমরা পরের অধ্যায় চলে যাব। পরের অধ্যায় হলো আমাদের দৈর্ঘ্যমাপের পরের অধ্যায় সিলেবাসে বীজগাণিতিক রাশির জগৎ। আচ্ছা, এখানে আমরা বীজগণিত কি জানি, বীজগণিত হচ্ছে কি গণিতের একটি শাখা, যাকে ইংরেজিতে বলে অ্যালজেব্রা। অ্যালজেব্রাকে বিভিন্ন সংখ্যা, প্রতীক বা অঙ্কগুলো, যেমন 0 1 2 এগুলো ব্যবহার করি, সংখ্যা প্রতীক ব্যবহার করি অ্যালজেব্রাতে। তারপর তাছাড়া বীজগণিতে অক্ষর প্রতীক ব্যবহার করা হয়, যেমন ABC, ক খ, অনেক কিছু ব্যবহার করতে পারি আমরা বিভিন্ন চলক হিসেবে। ইংরেজি বর্ণমালায় ছোট হাতের অক্ষর দ্বারা জানা বা অজানা সংখ্যা বা রাশিকে প্রকাশ করা হয়, যেগুলোকে চলক বলে। হ্যাঁ, তো চলক কি হয়, চলক এমন একটি প্রতীক যার মানের পরিবর্তন হয়। যেমন একটি x, যেমন x একটি চলক, এর মান ভিন্ন ভিন্ন হতে পারে, কারণ কি চলকের মান হলো পরিবর্তনশীল। যেমন আমরা দেখি x কখনো কখনো 1 হয়, x এর মান 2 হয়, 5 হয়, যে কোনো কিছু হতে পারে। তো এই জন্য হলো এর নাম চলক। তারপর তো চলক সম্পর্কে আরো জানার জন্য আমরা অ্যানিমেটেড ভিডিওটি দেখে আসতে পারি। বীজগণিতীয় প্রতীক, চলক, সহগ ও সূচক। আজ আমরা কিছু জানা বিষয়কে নতুন রূপে শিখব। ছবির চিহ্নগুলো ভালোভাবে খেয়াল করো। তোমরা নিশ্চয়ই এগুলোকে যোগ এবং বিয়োগ চিহ্ন হিসেবে জানো, কিন্তু বীজগণিতের ভাষায় এদের অন্য নাম রয়েছে। এই চিহ্নের নাম প্লাস, এই চিহ্নের নাম মাইনাস। পাটিগণিতে আমরা বিভিন্ন সংখ্যা প্রতীক বা অঙ্ক সম্পর্কে জেনেছি, যেমন 1 2 3 4 5 6 7 8 9 0। বীজগণিতের সংখ্যা প্রতীকগুলো পাটিগণিতের মতোই, তবে সেগুলোকে ইংরেজিতে লেখা হয়, যেমন 1 2 3 4 5 6 7 8 9 0। এসব সংখ্যা প্রতীক দিয়ে যে কোনো ধরনের সংখ্যা লেখা যায়। A B C P Q R X Y Z এগুলো কি বলতো? এগুলো হচ্ছে ইংরেজি ছোট হাতের অক্ষর। এসব অক্ষর বীজগণিতে ব্যবহার করা হয়। এদেরকে বলা হয় অক্ষর প্রতীক। এসব অক্ষর দ্বারা কোনো জানা অজানা সংখ্যা বা রাশিকে প্রকাশ করা হয়। যেমন ধরো, তোমার কাছে কিছু টাকা আছে, কিন্তু আমরা জানি না তোমার কাছে ঠিক কত টাকা রয়েছে। টাকার পরিমাণ
যে কোনো কিছু হতে পারে। তাহলে বীজগণিতের অক্ষর প্রতীক ব্যবহার করে বলা যায় তোমার কাছে x পরিমাণ টাকা রয়েছে। x এর মান যদি 10 হয় তাহলে তোমার কাছে 10 টাকা রয়েছে। x এর মান যদি 100 হয় তাহলে তোমার কাছে 100 টাকা রয়েছে। এই আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে বীজগণিতে দুই ধরনের প্রতীক ব্যবহার করা হয়, একটি হচ্ছে সংখ্যা প্রতীক, অপরটি হচ্ছে অক্ষর প্রতীক। চলো আমরা আগেই জেনেছি অজানা কোনো সংখ্যা বা রাশিকে নির্দেশ করতে অক্ষর প্রতীক ব্যবহার করা হয়। যেমন তোমার কাছে x সংখ্যক বই রয়েছে, এখানে বইয়ের সংখ্যা অজানা, এক্ষেত্রে x এর মান যে কোনো সংখ্যা হতে পারে। এই ধরনের অজ্ঞাত রাশি বা অক্ষর প্রতীককে চলক বলে। প্রশ্ন হচ্ছে, চলক হিসেবে আমরা কি শুধু x ব্যবহার করব? না, যে কোনো ধরনের অক্ষর প্রতীক a b c y z চলক হিসেবে ব্যবহার করা যায়। প্রক্রিয়া চিহ্ন। প্রক্রিয়া মানে কি? এর মানে হলো কোনো কাজ করা। ধরো তোমার কাছে 2টি কলম এবং তোমার বন্ধুর কাছে 3টি কলম রয়েছে, তাহলে তোমাদের দুইজনের কাছে মোট কয়টি কলম রয়েছে? এটা বের করার জন্য তোমার এবং তোমার বন্ধুর কলমের সংখ্যা যোগ করতে হবে। 2 + 3 = 5, অর্থাৎ তোমাদের দুইজনের মোট 5টি কলম রয়েছে। এখানে কলমের সংখ্যা বের করার জন্য আমরা যোগ করেছি, এটি একটি প্রক্রিয়া, একে যোগ চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। একইভাবে আমরা পাটিগণিতে বিভিন্ন সমস্যা সমাধানের জন্য বিয়োগ, গুণ ও ভাগ করেছি। এই যোগ, বিয়োগ, গুণ, ভাগ এসব প্রক্রিয়াকে যে চিহ্ন দিয়ে প্রকাশ করা হয় তাদেরকে প্রক্রিয়া চিহ্ন বলে। ধরো a ও b দুইটি চলক, a ও b যোগ করলে এভাবে লেখা হয় a + b। একইভাবে বাকি প্রক্রিয়াগুলো লেখা হয়। a থেকে b বিয়োগ করলে a - b, a এবং b গুণ করলে a × b বা a.b বা ab, a কে b দিয়ে ভাগ করলে a/b অথবা a/b। বীজগণিতের ভাষায় যোগকে প্লাস, বিয়োগকে মাইনাস, গুণকে ইনটু অথবা মাল্টিপ্লিকেশন এবং ভাগকে ডিভিশন বলা হয়। এরপর আছে বীজগণিতীয় প্রতীক, চলক, সহগ। বীজগণিতে দুই ধরনের প্রতীক ব্যবহার করা হয়, একটি হচ্ছে সংখ্যা প্রতীক এবং অপরটি হলো অক্ষর প্রতীক, যেমন ABC। অজানা কোনো সংখ্যা বা রাশিকে নির্দেশ করতে অক্ষর প্রতীক ব্যবহার করা হয়। এই ধরনের অজ্ঞাত রাশিকে কি বলে? চলক বলে, যেমন x ধরি, y ধরি, আবার কক্ষ ধরি কিছু সময়। তো এগুলো সবই হচ্ছে চলক। যে কোনো ধরনের অক্ষর প্রতীক চলক হিসেবে ব্যবহার করা যায়। পাটিগণিতে বিভিন্ন সমস্যা সমাধানের জন্য যোগ, বিয়োগ, গুণ, ভাগ করার প্রক্রিয়াকে যেসব চিহ্ন দিয়ে প্রকাশ করা হয় তাদেরকে প্রক্রিয়া চিহ্ন বলে। তো প্রক্রিয়া চিহ্নগুলো যোগ, বিয়োগ, গুণ, ভাগ। তারপর হচ্ছে বীজগণিতের ভাষায় যোগকে প্লাস, বিয়োগকে মাইনাস, গুণকে ইনটু বা মাল্টিপ্লিকেশন এবং ভাগকে ডিভিশন বলা হয়। তো আমরা এইগুলো সম্পর্কে জানার জন্য অ্যানিমেশন ভিডিওটি দেখে আসব। সদৃশ ও বিসদৃশ পদ এবং বীজগণিতীয় রাশির যোগ। ধরো তুমি তোমার জন্মদিনের পার্টিতে তোমার বন্ধুদেরকে দাওয়াত দিলে। পার্টি শুরু হওয়ার পর দেখা গেল তোমার দুইজন বন্ধু একই রকম ড্রেস পরে এসেছে। এটা নিয়ে তোমরা অনেক মজা করলে। দুজনের চেহারা ভিন্ন হলেও পোশাক হুবহু এক। তোমার এই দুই বন্ধুকে পোশাকের দিক দিয়ে সদৃশ বলা যায়। সদৃশ মানে হলো মিল বা একই। এবার তোমার অন্য বন্ধুদেরকে লক্ষ্য করো, সবাই বিভিন্ন রঙের বিভিন্ন ধরনের পোশাক পরে এসেছে। তাদেরকে বিসদৃশ বলা হয়, কারণ তাদের পোশাকের মধ্যে কোনো মিল নেই। একইভাবে বীজগণিতীয় রাশিতেও সদৃশ ও বিসদৃশ পদ আছে। একটি রাশিতে দুইটি অংশ থাকে,
একটি হচ্ছে চলক যা অক্ষর প্রতীক এ বি সি দিয়ে লেখা হয়, অপর অংশটি হচ্ছে সহগ যা চলকের সাথে গুণ আকারে যুক্ত থাকে। যেমন 6xy, এই রাশিতে xy হচ্ছে চলক এবং xy এর সহগ হচ্ছে 6। এবার আরো দুইটি রাশি লক্ষ্য করি, 3x²y, 7x²y। কি দেখতে পাচ্ছ? দুটি রাশির চলক একই, অর্থাৎ x²y, শুধুমাত্র এদের সহগ ভিন্ন। একটির সহগ 3 এবং অপরটির সহগ 7। এই পদ দুটি সদৃশ পদ। তাহলে আমরা বলতে পারি এক বা একাধিক বীজগণিতীয় রাশির অন্তর্ভুক্ত যেসব পদের একমাত্র পার্থক্য রয়েছে সাংখ্যিক সহগে, তাদের সদৃশ পদ বলা হয়। রাশিগুলোর পদের মধ্যে সহগ এক থাকলেও চলকে পার্থক্য রয়েছে বা সহগ এবং চলক দুটিতেই পার্থক্য রয়েছে। এরকম হলে পদগুলোকে বিসদৃশ পদ বলে। সদৃশ এবং বিসদৃশ পদের কয়েকটি উদাহরণ লক্ষ্য করো। সদৃশ পদ 1 5z 8z, 2 2p² 3p² 3 4x³ y 6x³ y। বিসদৃশ পদ 1 3abx 3aby, 2 6x² z 6x z², 3 9pqz 5pxy। বীজগণিতীয় রাশির যোগ। দুই বা তার অধিক বীজগণিতীয় রাশি যোগ করতে হলে প্রথমে এর সদৃশ পদের সহগগুলোকে চিহ্নযুক্ত সংখ্যার নিয়মে যোগ করতে হবে। এরপর প্রাপ্ত সহগের ডান পাশে প্রতীকগুলো বসাতে হবে। বিসদৃশ পদগুলো তাদের চিহ্ন সহ যোগফলে বসাতে হবে। চলো একটি উদাহরণ দেখি। 2a + 5b + c, 6a + 3b + d, এই দুটি রাশি যোগ করতে হবে। রাশি দুইটির মধ্যে সদৃশ পদগুলো হচ্ছে 2a 6a, 5b 3b। বিসদৃশ পদগুলো হচ্ছে +c + d। এবার যোগ করি। 2a + 5b + c + 6a + 3b + d = 2a + 6a + 5b + 3b + c + d = 8a + 8b + c + d। এটি হচ্ছে নির্ণেয় যোগফল। তো আমরা জেনে এলাম চলক সহগ কি। এরপর চলে যাব বীজগণিতীয় রাশি ও পদে। বীজগণিতীয় রাশি কোনগুলো? যেমন x + y + 3z। তো এটা হচ্ছে একটি বীজগণিতীয় রাশি, আর এর পদগুলো হলো x y z। এখানে সংজ্ঞা দেয়া আছে, তোমরা সংজ্ঞাগুলো শিখে নিবে। তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর করতে হতে পারে, তো সেগুলোতে অ্যান্সার করতে পারবা এইভাবে। প্রক্রিয়া চিহ্ন ও সংখ্যাসূচক প্রতীকের অর্থবোধক সংযোগ বা বিন্যাসকে বীজগণিতীয় রাশি বলে। এই যে এরকম বিন্যাসকে, এগুলা কি সংযুক্ত আছে, তাই না? এই প্রতীকগুলো কি সংযুক্ত আছে, সংখ্যাসূচক বা প্রক্রিয়া চিহ্ন যা সবকিছু একসাথে যুক্ত। বীজগণিতীয় রাশির যেসব অংশ বিভিন্ন প্রক্রিয়া চিহ্নের মাধ্যমে পরস্পরের সাথে সংযুক্ত থাকে, এদের প্রত্যেকটিকে ওই রাশির পদ বলা হয়। এই যে চিহ্ন দ্বারা যুক্ত আছে কারা? এক্স ওয়াই জেড বা এবিসি থাকতে পারে, 2a + 3b + 1 থাকতে পারে। তো এটা একটা হচ্ছে রাশি, আর এর পদগুলো হলো কারা? এ বি। এরপর সহগ দুই প্রকার, কি? সাংখ্যিক সহগ ও আক্ষরিক সহগ। সহগটা কি আমরা দেখেছি। তো এখানে হচ্ছে কোনো একপদী রাশিতে চলকের সাথে যখন কোনো সংখ্যা গুণক হিসেবে যুক্ত থাকে, তখন ওই গুণককে রাশির সাংখ্যিক সহগ বা সহগ বলে। আবার যখন কোনো চলকের সাথে কোনো অক্ষর প্রতীক গুণক হিসেবে যুক্ত থাকে, তখন ওই গুণককে রাশিটির আক্ষরিক সহগ বলে। যেমন যদি কোনো জায়গায় ZB থাকে বা XY থাকে, তখন বলতে পারি Y পদের সাথে কি X হচ্ছে সহগ। তারপর আবার এখানে বলতে পারি এদের সহগ কারা? এখানে 2a এর মধ্যে a এর সহগ হলো 2, b এর সহগ হলো 3। এভাবে আমরা সহগ চিনতে পারি। এরপর যদি আসি, এটা হচ্ছে সাংখ্যিক সহগ 2, 3, আর এখানে x হচ্ছে আক্ষরিক সহগ। এরপর ভিডিও দেখতে পারি আমরা আরো ভালো আইডিয়ার জন্য। সূচক। সূচক কি? কোনো রাশিতে একই সংখ্যা যতবার গুণ আকারে থাকে তাকে ওই সংখ্যার সূচক বলা হয়।
অর্থাৎ যদি ধরি 2 একটি সূচক, হ্যাঁ, তো তাহলে এখানে এক্স, আমার রাশিটিকে এক্স স্কোয়ার হচ্ছে আমার রাশি, আর এখানে পদ হলো এক্স। এখন আমার পুরো রাশিটি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস বি। তো এখানে পদ কে আছে? পদ আছে হচ্ছে এক্স আর বি। তো আর এই পুরোটা হচ্ছে আমার রাশি। তো এই রাশিতে একই সংখ্যা যতবার গুণ আকারে থাকে, যেমন এখানে এক্স 2 বার আছে গুণ আকারে, তাই না? এক্স গুণন এক্স, সেই কারণে এখানে এক্স স্কোয়ার আছে। তো এই যে 2 বার আছে, একে বলা হয় সূচক। এই 2 কে সূচক বলা হয়। যতবার গুণ আকারে থাকে তাকে ওই সংখ্যার সূচক বলা হয়, আর সংখ্যাটিকে বলা হয় ভিত্তি। এই সংখ্যাটি হচ্ছে ভিত্তি। তো ঘাত বা শক্তি কোনো বীজগণিতীয় রাশিকে যতবার একই রাশি দিয়ে গুণ করা হয় সেই সংখ্যাটিকে ওই রাশিটির ঘাত বা শক্তি বলা হয়। হ্যাঁ, তো তাহলে এটা হচ্ছে তার পাওয়ার। শক্তি আর পাওয়ার একই। তো তাহলে আমরা বলি কি x টু দি পাওয়ার 2, আবার বলি x টু দি পাওয়ার 5। এই 5 হচ্ছে কি 5 বার x গুণন আকারে আছে, সেই জন্য x টু দি পাওয়ার 5, আর এই 5 হচ্ছে তার সূচক, তাই না? তো এটি হচ্ছে রাশিটির ঘাত বা শক্তি। সূচকের মান দেখে রাশির ঘাত নির্ণয় করা যায়। আচ্ছা, এটা হচ্ছে তার বেস বা ভিত্তি। x হচ্ছে বেস বা ভিত্তি। তারপর ভিন্ন সূচক বিশিষ্ট দুটি একই সংখ্যা যখন গুণ করার ক্ষেত্রে এদের সূচকগুলো যোগ করতে হয়। তো যখন আমরা গুণ করি, যেমন হলো এক্স স্কোয়ার গুণন হচ্ছে এক্স টু দি পাওয়ার 5, তখন আমরা একে কি করতে পারি? লিখতে পারি এক্স টু দি পাওয়ার 2 প্লাস 5, তখন লিখতে পারি এক্স টু দি পাওয়ার 7। যদি গুণ আকারে থাকে সেই ক্ষেত্রে আমরা পাওয়ারগুলোকে যোগ করতে পারি, আর যদি ভাগ আকারে থাকে সেই ক্ষেত্রে আমরা বিয়োগ করতে পারি। যেমন উপরে আছে x3 আর নিচে আছে এক্স স্কোয়ার, তো তখন আমরা এটা করতে পারি, উপরেরটা থেকে নিচেরটি বিয়োগ হবে, তখন অ্যান্সার হবে এক্স টু দি পাওয়ার 1, যেটা হলো এক্স। তো এটা হচ্ছে বিয়োগ, ভাগের ক্ষেত্রে বিয়োগ হয় আর গুণের ক্ষেত্রে যোগ হয়। এই প্রক্রিয়াকে কি গুণবিধি বলে। আচ্ছা, তারপর সদৃশ ও বিসদৃশ পদ বীজগণিত রাশির যোগ। সদৃশ বিসদৃশ পদ কি? পদ তো হলো এই যে এ বি সি এক্স ওয়াই জেড, এগুলো এক বা একাধিক বীজগণিতীয় রাশির অন্তর্ভুক্ত যেসব পদের একমাত্র পার্থক্য রয়েছে সাংখ্যিক সহগে তাদের সদৃশ পদ বলা হয়। অর্থাৎ 3a 5a, এই যে এগুলো, এই রাশিগুলো, এদের পার্থক্য কোথায়? শুধুমাত্র কিসে? সহগে, তাই না? এখানে সহগ হচ্ছে 5 আর 3, তো পার্থক্য শুধু এখানে, আর পদে কোনো পার্থক্য নেই, পদ উভয় ক্ষেত্রেই a। তো এইগুলোকে কি বলে? সদিশ পদ বলে। রাশিগুলোর পদের মধ্যে সহগ এক থাকলেও চলকে পার্থক্য রয়েছে, বা সহগ এবং চলক দুটিতেই পার্থক্য রয়েছে, এরকম হলে সেক্ষেত্রে বলি কি বিসদৃশ। মানে কি, যেমন এখানে আছে 5a, এখানে আছে 3b, তো এখানে কিছুতেই মিল নেই, সহগেও নেই আর রাশিতেও মিল নেই, সেক্ষেত্রে আমরা বলি বিসদৃশ পদ। বীজগণিতীয় রাশির যোগ, 2 বা তার অধিক বীজগণিতীয় রাশি যোগ করতে হলে প্রথমে এর সদৃশ পদের সহগগুলোকে চিহ্নযুক্ত সংখ্যার নিয়মে যোগ করতে হবে। এরপর প্রাপ্ত সহগের ডান পাশের প্রতীকগুলো বসাতে হবে, বিসদৃশ পদগুলো তাদের চিহ্ন সহ যোগফলে বসাতে হবে। আমরা দেখব যোগ করে, তোমরা ভিডিওটি দেখে আসতে পারো আমাদের মেধাবী সুপারনোভা অ্যাপ থেকে। তারপর বীজগণিতীয় রাশির বিয়োগ। বিয়োগ আর যোগের ক্ষেত্রে খুব একটা পার্থক্য নেই, আমরা যোগ দেখলে বিয়োগও দেখব একই ধরনের। এরপর আমরা চলে এলাম অনুশীলনীতে, এখানে ম্যাথগুলো সলভ করার চেষ্টা করব। তো 1 নম্বরে দেয়া আছে 7x। 7x হলো 7টি x যোগ আকারে আছে। যখন 7টি x যোগ আকারে থাকে তখন তাকে 7x লেখা যায়। এরপর আছে হচ্ছে 2 3x প্লাস 5, এর মানে হলো 3টি x যোগ আকারে আছে এবং সাথে 5 যোগ করা। তারপর এরকম একইভাবে 4x মাইনাস 11y, এর মানে হলো 4টা x যোগ আকারে আছে এবং তা থেকে 11টি y বিয়োগ হচ্ছে, 11y মাইনাস হবে।
কত থেকে? 4টি এক্স থেকে। তো এইভাবে আর কি এগুলোকে বোঝানো হয়। এরপর আছে হাফ 2x প্লাস 3y। এর মানে হলো 2টি এক্স ও 3টি ওয়াই এর যোগফলের অর্ধেক। তো এইভাবে বাকিগুলো আমরা পড়ব। এরপর 2 নম্বরে বলা আছে প্রক্রিয়া চিহ্ন ব্যবহার করে নিচের সম্পর্কগুলো বীজগণিতীয় রাশির মাধ্যমে প্রকাশ করো। প্রথমটি যদি দেখি, x এর 5 গুণের সাথে y এর 4 গুণ যোগ করো। আচ্ছা, x এর 5 গুণ মানে কি? x গুণন 5 যোগ y এর 4 গুণ, তার মানে হচ্ছে y গুণন 4। তাহলে একে লেখা যায় কি? 5x যোগ 4y। এই 5x মানে x এর 5 গুণ, সেটা ঠিক আছে, আবার বলা যায় 5টি x, আবার এখানে 4টি y বলা যায়। তাহলে 5 নাম্বারটা দেখি। রবিন তার বোনের জন্য 5টি এবং বন্ধুদের জন্য প্রত্যেকের জন্য 3টি করে চকলেট ক্রয় করে। সে মোট কতগুলো চকলেট ক্রয় করে? আচ্ছা, বোনের জন্য তাহলে দেয়া আছে 5টি করে চকলেট, 5টি চকলেট কিনলো। তারপর বন্ধুদের জন্য 3টি করে চকলেট ক্রয় করলো। এবার আমাদেরকে বের করতে হবে মোট সে কতগুলো চকলেট ক্রয় করলো। এখন আমরা কি জানি বন্ধু কতজন ছিল? জানি না। তাহলে বন্ধুর সংখ্যাটা আমাদের অজানা, তাই একে একটি চলকের মাধ্যমে প্রকাশ করব। চলকটি হলো x ধরে নিলাম। তাহলে মনে করি রবিনের বন্ধু x জন। এবার তাহলে বন্ধুদের সংখ্যা পেয়েছি x। এবার এই x কে গুণ করব চকলেটের সাথে। কয়টি করে চকলেট বন্ধুদের জন্য? 3টি করে। তাহলে 3টি করে হলে বন্ধুদের জন্য মোট চকলেট কয়টি কিনলো? x গুণন 3টি, x জন বন্ধু আর 3টি করে চকলেট। তাহলে মোট চকলেট হলো কয়টি? তার বন্ধুদের জন্য মোট চকলেট ক্রয় করে 3xটি। এটা গুণ করলে আমরা পাই 3x। তাহলে মোট 3xটি চকলেট ক্রয় করে বন্ধুদের জন্য, আর বোনের জন্য 5টি। তাহলে যোগ করে দিলে বোনের 5টি আর বন্ধুদের 3xটি চকলেট হলো। তাহলে এদের যোগ করে পেলাম 5 প্লাস 3x, যা হলো আমাদের উত্তর। এরপর বাকিগুলো ঠিক একইভাবে সম্পর্কগুলোকে রিলেট করে করে চলকের মাধ্যমে প্রকাশ করব। সেটাই হচ্ছে বীজগণিতীয় রাশির মাধ্যমে প্রকাশ। 3 নম্বরে কি বলা আছে? একটি খাতার দাম x টাকা, একটি পেন্সিলের দাম y টাকা এবং একটি রাবারের দাম z টাকা। এখানে চলকের মাধ্যমে প্রকাশ করে দেয়া আছে। এবার তুমি সম্পর্কগুলোকে লিখবে রাশির মাধ্যমে। মিতা 1 ডজন খাতা ও অর্ধ ডজন পেন্সিল ক্রয় করায় তার কত টাকা খরচ হলো? আমরা খাতা, পেন্সিল এবং রাবারের দাম জানি। তো তাহলে আমরা এটাও জানি যে 1 ডজন সমান 12টি। 12টিতে 1 ডজন হয়, সেটা আমরা জানি। তাহলে অর্ধ ডজন হবে কত? 12 এর অর্ধেক, 12 এর হাফ। 12 এর হাফ হলে 12কে 2 দ্বারা ভাগ করছি, 2 দিয়ে কাটলে হয় 6, অর্থাৎ হাফ ডজন সমান 6টি। এবার আমরা বের করব মিতা 1 ডজন খাতা ও অর্ধ ডজন পেন্সিল ক্রয় করায় তার কত টাকা খরচ হলো। তাহলে 1 ডজন খাতার দাম প্রথমে লিখব। তাহলে একটি খাতার দাম জানি কি? x দেয়া আছে। একটি খাতার দাম যদি x টাকা হয়, 12টির দাম হবে কত? 12 গুণন x, অর্থাৎ 12x টাকা। আর এরপরে তাহলে খাতার দাম পেলাম। এবার অর্ধ ডজন পেন্সিল এর দাম। অর্ধ ডজন কত? 6টি, তাই না? তাহলে একটি পেন্সিলের দাম যদি y টাকা দেয়া ছিল, তাহলে অর্ধ ডজন বা 6টি পেন্সিলের দাম হবে 6 গুণন y। y হচ্ছে দাম আর 6 হচ্ছে পেন্সিলের সংখ্যা। তাহলে দাম পেলাম কত? 6y। এবার তাহলে মোট খরচ হয়েছে কত? এই 12x প্লাস 6y। তাহলে এটি হলো আমাদের উত্তর, মোট খরচ হয়েছে। পরেরটি আমরা সলভ করার ট্রাই করি। সজীব 8টি পেন্সিল ও 2টি রাবার ক্রয় করেছে, সে কত টাকা ব্যয় করে? তাহলে 8টি পেন্সিলও এভাবে লেখা যাবে। 8টি পেন্সিলের দাম আমরা লিখব কত? 8y। 8 এর সাথে y গুণ হবে, তাই তো? তারপর হচ্ছে 8 এর সাথে y গুণ হবে, আর 2টি রাবার ক্রয় করেছে। 2টি রাবার কত? রাবারের প্রাইস হচ্ছে z। তাহলে 2টি রাবারের প্রাইস হচ্ছে 2z, তাই না? 2 এর সাথে গুণ হয়ে 2z হবে। তাহলে সে কত টাকা ব্যয় করেছে? সে তাহলে ব্যয় করেছে 8y ও 2z টাকা। তারপর 3 নম্বরে প্রিয়াঙ্কা 3টি খাতা, 4টি পেন্সিল ও একটি রাবার ক্রয় করেছে। দোকানদারকে 100 টাকার একটি নোট দিল। দোকানদার প্রিয়াঙ্কাকে কত টাকা ফেরত দিবে?
আচ্ছা, ফেরত দেওয়ার আগে আমরা হিসাব করি সে কত টাকার জিনিসপত্র ক্রয় করেছে। 3টি খাতার প্রাইস কত হবে? একটি খাতা হচ্ছে x, তাহলে 3টি খাতা হচ্ছে 3x। 4টি পেন্সিলের দাম কত হবে? একটি পেন্সিলের দাম হচ্ছে y, 4টির দাম হবে 4y। 4 গুণন y, 4y। তারপর একটি রাবারের দাম কত? z, তাহলে z। তাহলে তার মোট খরচ হলো কত? 3x প্লাস 4y প্লাস z। খাতা, পেন্সিল আর রাবারের দাম। তো তাহলে তার এটা খরচ হয়ে থাকলে সে কি করেছে? 100 টাকা দোকানদারকে দিয়েছে। তাহলে ফেরত পাবে কত? এই 100 থেকে দোকানদার তার খরচের টাকা 3x প্লাস 4y প্লাস z রেখে তাকে বাকি টাকা ফেরত দিবে, তাই না? তাহলে কি 100 থেকে বিয়োগ করবে দোকানদার, তারপর তাকে টাকাটা ফেরত দিবে। আর সেই টাকাটা হচ্ছে এটা 100 মাইনাস 3x প্লাস 4y প্লাস z। এটা হচ্ছে 3 নম্বরের উত্তর। 4-এ বলা আছে যোগ করো। তো এখানে একাধিক রাশি দেয়া আছে, সেই রাশিগুলোকে যোগ করতে হবে। তো আমরা 2 নাম্বারটি দেখব। প্রথমে এখানে 2টি রাশি দেয়া আছে। প্রথমে এদেরকে চিহ্ন অনুযায়ী লিখব। 4x মাইনাস 5y, তারপর হচ্ছে নিচে নিচে লিখব x এর সাথে x এবং y এর সাথে y। তাহলে x বরাবর লিখলাম 2x আর 5y বরাবর লিখলাম y। এরপর আরেকটি রাশি হচ্ছে 6x প্লাস 7y। তো এদেরকে লেখা শেষ, এবার যোগ করব। সাজিয়ে লেখার পরে যোগ করব। এখানে হচ্ছে ধনাত্মক চিহ্নযুক্ত সংখ্যাগুলোকে আগে যোগ করব, তারপর হচ্ছে ঋণাত্মক চিহ্নযুক্ত সংখ্যাগুলোকে যোগ করব। যোগ করেই তাদেরকে বিয়োগ করব। একাধিক সংখ্যার ক্ষেত্রে আমরা এইভাবে যোগ বিয়োগ করে থাকি। তো তাহলে এখানে ধনাত্মক চিহ্নযুক্ত আছে 7y আর y। 7y y যোগ করলে হয় 8y, ধনাত্মক 8y। আর নেগেটিভ আছে হচ্ছে 5y। তাহলে 8y থেকে 5y চলে গেলে থাকে ধনাত্মক 3y, কারণ বড় সংখ্যার আগেই ধনাত্মক চিহ্ন আছে। এরপর এখানে x এর ক্ষেত্রে ধনাত্মক কে আছে 4x আর 6x, অর্থাৎ 10x। 10x থেকে 2x চলে গেলে থাকে 8x। তো এইভাবে আমরা যোগ বিয়োগগুলো করব। তাহলে যোগফল হলো 8x প্লাস 3y। এটি হচ্ছে 2টি পদের রাশি। এরপর নিচেরটার ক্ষেত্রেও 3টি রাশি দেওয়া আছে। এখানে এই 3টি রাশিকে আমরা পরপর লিখব। x বরাবর লিখব, y বরাবর লিখব এবং z বরাবর লিখব। লিখে যোগ করব। ধনাত্মক সংখ্যাগুলো কি কি? z এর ক্ষেত্রে সবগুলোই ধনাত্মক, তাহলে হয়ে যাচ্ছে সবগুলো যোগ করলে 10z, 2z প্লাস 7z প্লাস z, 10z। এরপর হচ্ছে y এর ক্ষেত্রে কি? 5y আর 4y হচ্ছে ধনাত্মক, 9y হয়। 9y থেকে ঋণাত্মক 6y যাবে, তাহলে 9y মাইনাস 6y সমান ধনাত্মক 3y। এরপর হচ্ছে এখানে x এর ক্ষেত্রে 7x আর 3x হচ্ছে ধনাত্মক, এদেরকে যোগ করলে হয় 10x। 10x থেকে 9x চলে গেলে থাকে x। তাহলে আমার অ্যান্সার হচ্ছে x প্লাস 3y প্লাস z। এভাবে আমরা যোগ করব। আর একইভাবে বিয়োগও করতে পারি আমরা। 5 নম্বরে বিয়োগ দেয়া আছে, প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করো। আচ্ছা, তো রাশি দুইটাকে আমরা একইভাবে সাজিয়ে লিখলাম। আর যেহেতু বিয়োগ করতে বলেছে তাহলে একটা বিয়োগ চিহ্ন আসবে। রাশিগুলোকে সাজানোর পরে আমরা বিয়োগ করব। তো এখানে বিয়োগের কারণে, এখানে যেহেতু বিয়োগ করব, বিয়োগের কারণে এই ধনাত্মক চিহ্ন ঋণাত্মক হবে আর ঋণাত্মক চিহ্ন ধনাত্মক হবে। তো যেহেতু বিয়োগ করব, বিয়োগের জন্য এই 9x এর আগের ঋণাত্মক চিহ্ন ধনাত্মক হয়ে গেছে, ধনাত্মক চিহ্ন ঋণাত্মক হয়ে গেছে। আর এই 25z এর ধনাত্মক চিহ্ন ঋণাত্মক হয়ে গেছে। তো তাহলে আমরা জানি যে ঋণাত্মকের সাথে ধনাত্মক গুণ হয়ে ঋণাত্মক চিহ্ন হয়। তো এই জন্যই মানে মাইনাস, আমাদের মাইনাসকে প্লাস করে দিচ্ছে আর প্লাসকে মাইনাস করে দিবে। তো এইভাবে এবার যোগ বিয়োগ করলে, এবার বিয়োগ করব আমরা। তাহলে এখানে কি বিয়োগের 25z, তো সেখান থেকে বিয়োগের 25z থেকে ধনাত্মক হচ্ছে 20z। তাহলে বিয়োগ করলে কি থাকবে? 5z থাকবে। কিন্তু 5z কি ধনাত্মক না ঋণাত্মক? অবশ্যই ঋণাত্মক, কারণ কি বড় সংখ্যার আগে ঋণাত্মক চিহ্ন, তাহলে অ্যান্সারও ঋণাত্মক চিহ্ন যুক্ত হবে। এরপর হলো এখানে 5y ধনাত্মক আর ঋণাত্মক 4y। তাহলে 5y থেকে
4টা ওয়াই গেলে থাকে একটা ওয়াই। এরপর হলো এখানে 10x মাইনাস 9x, মাইনাসটা আবার প্লাস হয়ে গেছে, তাহলে হচ্ছে 10x যোগ 9x হয়ে যায় 19x। তাহলে অ্যান্সার হচ্ছে 19x প্লাস ওয়াই মাইনাস 5z। 6 নম্বরে আয়তাকৃতি বোর্ডের দৈর্ঘ্য দেয়া আছে x-3 মিটার আর প্রস্থ দেয়া আছে 2 মিটার। কতে বলা হয়েছে বোর্ডটির পরিসীমা নির্ণয় করো। আমরা জানি পরিসীমা হলো এই চার বাহুর সমষ্টি, আর এই সূত্র হলো আয়তাকার ক্ষেত্রের পরিসীমা সমান 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ। তো চিত্র হতে আমরা যে দৈর্ঘ্য দেখতে পাই তা হলো x-3 মিটার আর প্রস্থ হলো 2 মিটার। এদেরকে এখানে বসিয়ে পাই 2 গুণন x-1 মিটার, যা হলো পরিসীমা। এরপর খতে বলা হয়েছে বোর্ডটির ক্ষেত্রফল নির্ণয় করো। আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হলো হাফ গুণন দৈর্ঘ্য গুণন প্রস্থ। এখানে আমরা দৈর্ঘ্য আর প্রস্থের মান বসিয়ে ক্যালকুলেশন করে ক্ষেত্রফল পেয়ে যাই। 2 দ্বারা 2কে কেটে 1 হয়, তাহলে থাকে x-3। তাহলে x-3 হলো আমাদের আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, অর্থাৎ আয়তাকার বোর্ডটির ক্ষেত্রফল। পরের ম্যাথগুলো তোমরা নিজেরা সমাধানের চেষ্টা করবে। আজকের ক্লাস এখানেই শেষ করছি।